আপনি কে? রায় চৌধুরী। তুমি সব জানতে রাই। বিয়ে করবেন? আমি বিয়েতে রাজি না। আমি আর কখনো বাংলাদেশে আসবো না। কবুল কবুল কবুল। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশে এসেছে রায়, তাও তার বাবা মায়ের খোঁজে। অবশ্য সে জানে তাদের খুঁজে বের করা এত কঠিন কোনো বিষয় না। তাই তো রায় তার বাবার ইন্ডাস্ট্রির কিছু মানুষের সাথে যোগাযোগ করার পর খুব সহজেই চৌধুরী বাড়ির ঠিকানা পেয়ে গেল। এখন শুধু গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। ঠিকানা সংগ্রহ করে রায় সোজা তার হোটেলে গিয়ে চেকিং করলো। এরপর সুটকেস সহ বিল পে করে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ল। মাথায় হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে গুগল ম্যাপ ফলো করতে করতে এক সময় সে চৌধুরী মঞ্জিলের সামনে এসে পৌঁছালো। বেশ সুন্দর একটা বাড়ি, বোঝাই যাচ্ছে ডুপ্লেক্স সিস্টেমে তৈরি করে এই বাড়িটি বেশ যত্নের সাথেই গড়ে তুলেছে তার বাবা। নিজের বাবার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায় রায়ের। চৌধুরী মঞ্জিলের গেটের সামনে বাইক নিয়ে হর্ন বাজাতেই সামনে থাকা দুজন দারোয়ান রায়ের সামনে এগিয়ে আসে। আপনি কে? রায় নিজের হেলমেট খুলে কথা বলার আগেই একজন দারোয়ান বলে ওঠে, আরে ফাইজা কামানি, আপনি আসলে? আমরা আপনার চিনতে পারিনি, দুঃখিত। এরপর সে তার পাশে থাকা দারোয়ানকে দরজা খুলে দিতে বলে। দরজা খোলা পেয়ে রায় বাইক সহ ভেতরে চলে যায়। এরপর সোজা গিয়ে সদর দরজার আগে থেমে হেলমেট পরিহিত অবস্থায় দরজায় ধাক্কা দেয়। দরজার শব্দ হচ্ছে শুনে ফাইজা গিয়ে দরজা খুলে দেয়। সদর দরজা খোলা পেয়ে ফাইজাকে উপেক্ষা করেই রায় হলরুমের ভেতরে চলে যায়। হেই, এই যে আপনি, কে আপনি? পরিচয় দিন। অসহ্য যন্ত্রণা তো। রায় এবার নিজের হেলমেট খুলে দেয়। ফাইজা রায়ের পেছনে থাকায় সে শুধু রায়ের ব্যাক সাইড দেখতে পায়। আপাতমস্ত কালো শার্ট প্যান্ট পরিহিত একটা ছেলে, ঘাড়ের উপর চুলগুলো পড়ে আছে। বাতাসে চুলগুলো উড়ে যেতেই ফর্সা ঘাড়টা ফুটে ওঠে ফাইজার চোখে। আপনার নাম? রায় চৌধুরী। ফাইজার দিকে তাকিয়ে রায় আর ফাইজা দুজনেই চমকে ওঠে। একজন আরেকজনের ডুপ্লিকেট বা জেরক্স কপি বলা চলে। রায় ভালো মতো ফাইজাকে পরখ করে। পরনে এপ্রন, নিচে গোলাপি রঙের জামা আর কোমর পর্যন্ত ঝোলানো চুল, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। হাইটে তার সমানই, হাতে মেডিকেলের বই। রায় খুব দ্রুত নিজেকে সামলে নিলেও ফাইজা তাকে দেখে ভূত ভূত বলে চিল্লাতে থাকে। ফাইজার চিৎকার শুনে রাধুনী নিপাক খালা দৌড়ে আসে। এসে একই রকম দুজনকে দেখে সে ভয় পেয়ে যায়। এরপর সেও বলে বড় আপা গো, ভূত আইছে বাড়িতে। চিল্লাতে শুরু করে। স্টপ ইট ইয়ার। তুমি ফাইজা না? হুম মেডিকেল স্টুডেন্ট? হুম কিন্তু তুমি কিভাবে জানো? বাহ, তার মানে আমার বোনও অনেক ট্যালেন্টেড। কি বোন? বোন। তাদের কথোপকথন চলতে থাকলেও নিপা খালা স্টিল চিল্লাতেই আছে। নিপার এমন ভয়ানক চিৎকার শুনে মিসেস চৌধুরী ওড়না গায়ে দিয়ে দোতলা থেকে নিচতলায় আসলেন। কি হয়েছে ফাইজা? হল ঘরে প্রবেশ করে দুই ফাইজাকে একসাথে দেখে তার চলা বন্ধ হয়ে গেল। কারণ এদের মধ্যে একজন সম্পূর্ণ মেয়েলি আর একজন পুরুষালী গেটআপে আছে। ফাইজা তার মাকে দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরে বলল, আম্মু, হু ইজ হি? ফাইজার মুখে আম্মু ডাক শুনে রায় নিজের চুলগুলোকে ফ্লিপ করলো ছেলেদের মতো। আর তখনই মিসেস চৌধুরীর চোখ গেল রায়ের বাম গালে থাকা তিলের উপর। সাথে সাথেই তার শরীরে ভয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। হাত পায়ের লোম দাঁড়িয়ে গেল। রায় নিজের মাকে এমন চমকাতে দেখে মুচকি হাসল। সে বুঝতে পারল যে তার মা তাকে চিনতে পেরেছে। তাকে জড়িয়ে ধরার জায়গায় তার মা এক জায়গায় ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে ফাইজার বাবা অর্থাৎ রিজভী সাহেব তখন ইন্ডাস্ট্রিতে কিছু কাজে যাওয়ার জন্য নিচে আসতেই এই পরিবেশ দেখে থেমে গেলেন। রায় তার বাবার দিকে তাকিয়ে ভালো মতো দেখল। 50 ঊর্ধ্ব একজন লোক, চোখে বেশ মোটা চশমার গ্লাস, ছোট ছোট পা ফেলে এগিয়ে তার দিকে আসছিলেন।
নিজের আসল বাবাকে দেখে রায় তার সামনে এগিয়ে যেতে লাগলো। মিসেস চৌধুরী প্রথমে ভয় পেয়ে গেলেও পরে কিছু বললেন না। রায় সোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। তার বাবাই রায়ের এই কাণ্ডে যেন সপ্তম আকাশ থেকে সোজা মাটিতে পড়ে গেল। রায় তার বাবার গানে গিয়ে ফিসফিসিয়ে বলল। বাবাই। রায়ের বাবা রায়কে ধীরে ধীরে সরিয়ে দিয়ে বললেন, তোমার না দুদিন বাদে বিয়ে ফাইজা? একই অবস্থা করছো নিজের? এত বড় বড় চুল ফেলে দিয়েছো কেন? বাবা, আমি এখানে। সামনে থেকে ফাইজার আওয়াজ শুনে রিজভী সাহেব রায়ের দিকে তাকিয়ে রইলেন। না, রায় তো কথা বলেনি। তাহলে কে কথা বলল? এতক্ষণে ফাইজা কিছুটা নর্মাল হয়ে তার বাবার সামনে হেঁটে এসে দাঁড়ালো। দুই ফাইজাকে দেখে রিজভী সাহেব তার স্ত্রীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই তার স্ত্রী মাথা নাড়ালেন। মুহূর্তে রিজভী সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। রাইমা, না, শুধু রাই। এবার সবাইকে অবাক করে দিয়ে রিজভী সাহেব নিজে থেকে গিয়ে রায়কে জড়িয়ে ধরলেন। এই দৃশ্য দেখে ফাইজা অজ্ঞান হয়ে যেতে যেতেও কোনোভাবে সারভাইভ করলো। তার বাবা কাউকে জড়িয়ে ধরেছে, রিজভী চৌধুরী কাউকে জড়িয়ে ধরেছে। আসলেই ছেলেটার সাহস আছে বলতে হবে। কিছুক্ষণ বাদে রিজভী চৌধুরী রায়কে নিজের থেকে সরিয়ে বললেন, কেমন আছিস মা? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। মা, বাবা, তুমি ওকে মা কেন বললে? ও তো ছেলে। রিজভী সাহেব হাসলেন, যা দেখে ফাইজা আবারও ভূত দেখার মতো চমকে রইল। তিনি হেসে বললেন, ও তোর বড় বোন ফাইজা? আমার বড় বোন? হুম। কিন্তু ফাইজার কথা শেষ হওয়ার আগেই রিজভী সাহেব রায়কে উদ্দেশ্য করে বলল, তোর ক্ষুধা লেগেছে না রাইমা? না, আমি খেয়ে এসেছি। তুমি কোথাও যাচ্ছিলে বাবা? ইন্ডাস্ট্রিতে তুই যাবি আমার সাথে। তাহলে গাড়িতে বসে এতদিনের সব ঘটনা শুনতেও পারবো, আর তোকে সব ঘুরিয়ে আনা যাবে। চল তাহলে। রায়ের প্রতি বাবার এমন অদ্ভুত ব্যবহার দেখে ফাইজা ব্যাককলের মতো দাঁড়িয়ে রইল হলরুমের মাঝখানে। ফাইজা মায়ের দিকে একবার তাকাতেই দেখতে পেল তার মাও হাসছে সব দেখে। তার মানে তার মা সব জানে, শুধু সেই এখানে বেকুব বনে আছে। না না, এমনটা হতেই পারে না, তারও সব জানতে হবে। হঠাৎ করে ওর বোন কোথা থেকে উদয় হলো, তাই সে আস্তে ধীরে নিজের মায়ের কাছে গিয়ে দাঁড়ালো আর মায়ের দিকে আসামির মতো হেসে তাকালো। আম্মু। এই যে, এখন আবার বাদরামি শুরু করবি না, বলে দিলাম ফাইজা। এটা বলেই তাদের মামের মধ্যে খুনসুটি শুরু হয়ে গেল। রায় আর তার বাবা সদর দরজার বাইরে বেরিয়ে দাঁড়াতেই রায়ের বাবার চোখ রায়ের বাইকের উপর পড়ল। তোমার বাইক রাই? হুম। চাবি দাও। রায় তার বাবার কথার মানে বুঝল না। তার বাবা হেসে তাকে বলল, আমি বাইক চালাই না আজ অনেক বছর। যেহেতু এই জিনিসটা আমার মেয়ের, তাই বাবা হিসাবে এটা চালানোর অধিকার আমারও আছে, রাইট? রায় মাথা নাড়িয়ে তার পকেট থেকে চাবিটা বের করে তার বাবার হাতে দিতেই তার বাবা বাইকে উঠে বাইক স্টার্ট দিলেন। রায় তার বাবার পেছনে বসে নিজের হেলমেটটা তার বাবাকে দিয়ে দিল আর তার বাবার কাঁধে শক্ত করে চেপে ধরে বসল। তার বাবা মেইন রোডে প্রবেশ করে তাকে প্রথমেই জিজ্ঞেস করলো, রাশমিশা কেমন আছে রাই? আম্মা মারা গেছে 2-4 দিন হয়েছে। কথাটা শুনেই রায়ের বাবার হাত কাঁপতে লাগলো। রায় বলতে শুরু করলো, আম্মু আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে এই 22টা বছর। আমার যতদূর মনে পড়ে আব্বু আমাকে অনেক আদরে রেখেছে। 2 মাস আগে আব্বুর ক্যান্সার ধরা পড়ে। আমি তখন বুসানে পড়ালেখার জন্য ছিলাম। আম্মু ফোন দিয়ে অনেক কান্না করছিল আর আব্বুকে বলার সাহস পাচ্ছিল না, তাই অগত্যা আমাকে সন্ধ্যার ফ্লাইটেই ইটালির উদ্দেশ্যে রওনা হতে হয়। আমি গিয়ে শুনি এই অবস্থা। তারপর আম্মুকে হাসপাতালে নেই। সেখানে ডাক্তার বলে দেন সরাসরি লাস্ট স্টেজ ব্রেন ক্যান্সার, আর মাত্র 2 মাস লাস্ট করতে পারে আম্মু। এরপর থেকে আমরা হাসপাতালে থাকি। আমার সেমিস্টার গ্যাপ যায় আর আম্মুও দিনে দিনে অসুস্থ হতে থাকে। মারা যাওয়ার একদিন আগে আম্মু আমার হাত ধরে তোমাদের কথা বলে যায় আর তোমার কাছে মাপ চায়। আসলে আম্মু ভেবেছিল যে কখনো যদি আমার আসল আম্মু আমাকে নিয়ে যেতে চায়
তখন সে কিভাবে থাকবে আমাকে ছাড়া। তাই এই সত্য গোপন করার জন্য সে তার কলিজার আপন ভাইয়ের সাথে দীর্ঘ 22 বছর যোগাযোগ করেনি। আম্মুর মারা যাবার পরে আব্বু অনেক ভেঙে পড়ে আর আমার নামে সব সম্পত্তি উইল করে দিয়ে তিনিও ড্রিঙ্কস করে রোড অ্যাক্সিডেন্ট করেন। এরপর তাকেও হারাতে হয় আমার। কিছুদিনের ব্যবধানে দুজন প্রিয় মানুষকে একসাথে হারিয়ে আমি পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম। তখনই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিলাম, কিন্তু লাস্ট সেমিস্টার থাকায় সেমিস্টার দিয়ে এরপর আমাকে এখানে আসতে হয়েছে। রায় ঘটনা শেষ হতে হতেই তার বাবা আর সে চৌধুরী ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। বাইক পার্ক করেই রায়ের বাবা রায়ের হাত ধরে ভেতরে প্রবেশ করলো। রায়কে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। এদিকে ফায়জার হবু বর কিছু ফাইল আর ডকুমেন্টসের জন্য সেদিন রিজভী সাহেবের অফিসে অপেক্ষা করছিল। নিজের রুমে রায়কে নিয়ে ঢুকে সায়ানকে দেখেই চমকে ওঠেন রিজভী সাহেব। হাই আঙ্কেল। সায়ান, তুমি এখানে? আসলে আঙ্কেল, বাবা কিছু ফাইল আর ডকুমেন্টের জন্য পাঠিয়েছিল। ফাইজা তুমি? রায়কে ফায়জা মনে করে সায়ান রায়ের হাত ধরতে গেলে রায় তার হাত উল্টো করে ধরে হাঁটুতে লাথি দিয়ে তাকে দিয়ে দূরে সরিয়ে দেয়। নিজের মেয়ের এমন কাণ্ডে হেসে ফেলেন রিজভী সাহেব। এদিকে ব্যথা পেয়ে সায়ান রক্ত চোখে রায়কে বলে, কি হয়েছে ফাইজা? সায়ান, ও ফাইজা না বাবা? মানে? ও ফাইজার বড় বোন রাই চৌধুরী। কি বলছেন এগুলো আঙ্কেল? মজা করছেন কেন? আর ফাইজা এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? এবার রায় তার বাবাকে বলে, বাবাই, আমি আমার বোনের হাজবেন্ডের সাথে আশপাশটা ঘুরে দেখি। কি বলো তুমি? তুমিও ততক্ষণে কাজগুলো সেরে ফেলো। আচ্ছা মা, যা ঘুরে আয়। সায়ান, ওকে বাহিরটা ঘুরিয়ে দেখাও তো একটু বাবা। সায়ান জানে আঙ্কেলের কথা এফোর ওফোর করলে তিনি রেগে যাবেন। তখন হিতে বিপরীত কিছু হলে তার এত বছরের প্ল্যানে পানি ঢালতে হবে। তাই সে রায়কে নিয়ে রুমের বাইরে আসলো। রায়কে দেখে সবাই দাঁড়িয়ে গেল। রায় সবাইকে বসতে বলে সায়ানের সাথে নিচে নামার উদ্দেশ্যে লিফটে প্রবেশ করলো। লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সায়ান চিল্লিয়ে বলে উঠল, কি শুরু করেছো ফাইজা? আমি ফাইজা না, মিস্টার সায়ান। তুমি ফাইজা না তো কে? মজা নিও না তো। এই অ্যাটিটিউড নিয়ে আপনি ফাইজাকে সামলাবেন কিভাবে সায়ান সাহেব? আমার তো মনে হয় না যে আপনি ফাইজার জন্য পারফেক্ট। কথাটা শুনিয়ে সায়ান রায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। ফাইজা ভীত ধরনের, ওর মধ্যে হঠাৎ এত ভাব কোথা থেকে এসে ভর করলো? না, আজ ফাইজাকে রাতারাতি অনেক বেশি ফর্সা লাগছে। আবার গালি তিলও এসে পড়েছে। ওর এত বড় বড় চুল কোথায় চলে গেল? রায় সায়ানের হাবভাব দেখে তার আইডি কার্ড বের করে দেখালো, যেখানে স্পষ্ট লেখা রায় রোজাইল্যান্ড, এজ 22, ন্যাশনালিটি ইটালিয়ান। তুমি মানে আপনি ইটালিয়ান? হুম, আসলেই আপনি ফাইজার বড় বোন? জি। সায়ান এবার অন্যদিকে ঘুরে মাথা চাপড়াতে লাগলো। বড় মেয়ের জায়গায় ছোট মেয়েকে বিয়ে করে কি করবে সে? এবার তার কি হবে? আপনি বাইরে থাকতেন কেন মিস রাই? পার্সোনাল ম্যাটার। প্রবলেম নেই, বলতে পারেন আমাকে। অ্যাটলিস্ট আমি আপনার বোনের হবু জামাই। হবু জামাই? আসল জামাইয়ের ট্যাগ নিয়ে আসুন আগে, এরপর দেখব বলা যায় নাকি। সায়ান বুঝল মেয়েটা বেশ বুদ্ধিমতী আর শক্ত ব্যক্তিত্বের। ফাইজার চেহারা হলেও সম্পূর্ণ বিপরীত চরিত্রের। এমন চলতে থাকলে আঙ্কেল তার ইন্ডাস্ট্রির দেখভালের দায়িত্ব ওকে দিয়ে দিবে। তখন আমি স্কোপ কিছু সামলাবো কিভাবে? আপনার ফোনে ফাইজার নাম্বার আছে? জি। আপনার ফোনে কি ফাইজার মোবাইল নাম্বার আছে? ও আছে। কেন? ওকে কল দিয়ে আমাকে ফোনটা দিন তো। সায়ান দ্রুত ফাইজার নাম্বারে কল দিয়ে রায়কে ফোনটা দিল। হ্যালো সায়ান ভাইয়া। ফাইজা, আমি রাই। রাই আপু, হুম। তোমার কাছে সায়ান ভাইয়ার ফোন কেন আপু? সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তুমি কোথায়? আমি মাত্র মেডিকেল ক্যাম্পাসে এসেছি। কিছু হয়েছে রাই? আমি আসছি ওখানে, তুমি বাইরে অপেক্ষা করো। কথাটা বলেই রায় ফোন কেটে দিল। আপনি ফাইজার মেডিকেল চিনেন? না, তবে আপনি চিনেন আশা করি। আমাকে অ্যাড্রেস দিন, আমি ওখানে যাব। আপনার প্রবলেম না হলে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি।
প্রবলেম আছে, আপনি অ্যাড্রেস দিয়েই আপাতত সাহায্য করুন। সায়ান বুঝতে পারল এই মেয়ে এত সহজে বসে আসার মানুষ না, ওকে পটাতে হলে অন্য রাস্তা ধরতেই হবে। তাই সে রায়কে ফাইজার মেডিকেলের অ্যাড্রেস দিয়ে রিজভি সাহেবের কামরায় ফিরে এলো। বাইক রায়কে দেখতে না পেয়ে এবার রিজভি সাহেব সায়ানকে প্রশ্ন করলো, রাই কোথায় বাবা? ফাইজার মেডিকেলে গেল মাত্র। এই মেয়েটাও না একটু ছোটকাল থেকেই বড় চঞ্চল প্রকৃতির, একে নিয়ে আর পারলাম না। দেখ একদিনেরই কেমন নিজের বাবার লাইফস্টাইল চেঞ্জ করে দিল। তা তো দেখতেই পাচ্ছি। সায়ান, আমি চিন্তা করছিলাম 1 সপ্তাহের মধ্যে আমার পটটা রাইকে দিয়ে দিলে কেমন হবে? ভালোই হয়, কিন্তু রাই তো মাত্র আসলো, তাই আগে ওকে অ্যাডজাস্ট হওয়ার জন্য টাইম দেওয়া উচিত। তাও ঠিক। এদিকে রায় ফাইজার ক্যাম্পাসে গিয়েই গোলমাল পাকিয়ে ফেলল। তার বাইক নিয়ে গিয়ে সে সোজা ভার্সিটির প্রফেসর শুদ্ধের গাড়িতে লাগিয়ে দিল। রায় দেখল শুদ্ধের গাড়িতে সামান্য স্ক্র্যাচ পড়েছে, তাই নিয়ে রায়ের আশেপাশে মেডিকেলের অর্ধেকের বেশি ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। এখন দেখার পালা এই দৃশ্য দেখে শুদ্ধ কি করে। পার্কিং লটে এত কোলাহল কিসের, তাই দেখতে গিয়ে ফাইজার চোখ আসমানে। আজকে রায় শেষ পর্যন্ত প্রফেসরের গাড়িতে গিয়ে মরতে হলো ওর। শুদ্ধ তার লেকচার শেষ করে এদিকেই আসছে। আজ তার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ আজ তার জন্টুসের জন্মদিন। আর সে অনেক বায়না করেছে একটা গোলাপের টেডি আনার জন্য, যা কিনতেই শুদ্ধের তাড়াহুড়ো করে ক্লাস শেষ করা। নিজের গাড়ির সামনে এত ভিড় দেখে শুদ্ধ ভিড় ঠেলে এগিয়ে গেল। সবাই কানাঘুষা করছে রায়কে মাঝে রেখে, আর রায়ও এখান থেকে এক পাও নড়তে পারছে না এই ভিড়ের জন্য। ফাইজা আশেপাশের মেয়েগুলোকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তাদের একটাই কথা, এই ছেলের কত বড় সাহস প্রফেসরের গাড়িতে স্ক্র্যাচ তৈরি করার। আগে প্রফেসর শুদ্ধ আসবে, তাকে একচোট রাম ধোলাই দেবে, এরপর এই ছেলের শিক্ষা হবে। ফাইজা দেখলো রায়ের হাতটা অস্বাভাবিকভাবে কাঁপছে। এতক্ষণে ভিড় ঠেলে শুদ্ধ রায়ের সামনে পৌঁছে গেছে। রায়কে তার সামনে শুধু সাদা একটা শার্টকে দেখতে পাচ্ছে, তা অনেক ঘোলা। এরপর আর তার কিছু মনে নেই। সে যখন চোখ খুলল তখন তার আশেপাশে অনেক সাংবাদিককে দেখতে পেল। তার পুরো পরিবার, বিশেষ করে তার বাবা তার হাত ধরে তার পাশেই বসে আছে। হঠাৎ সেখানেই শুদ্ধের আবির্ভাব ঘটল। এ কি অবস্থা? আপনারা এত মানুষ এখানে কি করছেন? পেশেন্টের ফ্যামিলি বাদে সবাই বেরিয়ে যান প্লিজ। প্রথম সাংবাদিকেরা বাইরে যেতে না চাইলেও ফাইজা সবাইকে ঠেলে বের করে দিল। এরপর রিজভি সাহেব শুদ্ধের দিকে তাকিয়ে বলল, ডাক্তার, রাই কেমন আছে? চিন্তা করবেন না, হঠাৎ কোনো কারণে শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয়েছিল, তাই আমার মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আজকে রাতটা চেক আপে থাকলে কালকে ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার। এরপর ডাক্তার শুদ্ধ ফাইজাকে ডেকে বলল, ওর এখন রেস্টের প্রয়োজন ফাইজা, সো আই থিঙ্ক তোমরা এখন বাসায় যেতে পারো, কারণ ওকে দেখার মতো এনাফ স্টাফ আর সিকিউরিটি আছে এখানে। ফাইজা মাথা নেড়ে তার বাবা মার কাছে গিয়ে এসব বলতে তার বাবা একেবারে সোজাসুজি না করে দিলেন। তোমরা বাসায় যাও, দরকার পড়লে পিয়াসকে ফোন দিয়ে তোমাদের নিয়ে যেতে বলবো। আমি রায়ের সাথে আজকে এখানেই থাকবো। রায় এবার অতি কষ্টে চোখ খুলে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবাই, তুমি ওদের সাথে বাসায় যাও, আমি ঠিক আছি, একটা রাতেরই ব্যাপার, আমি নিজেকে সামলে নিব, তুমি যাও। আর এখন ওদের সিকিউরিটির বেশি দরকার, কারণ বাইরে অনেক সাংবাদিক ওদের জন্য অপেক্ষা করছে। রায়ের হঠাৎ ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লেগে গলার স্বর বেশ মোটা হয়ে গেছে, তাই তার স্বর অনেকটা ছেলেদের মতোই শোনাচ্ছিল। রায়ের কথায় রায়ের মাও সম্মতি জানালেন, তাই অগত্যা মেয়ের কথা মানতে আর পরিবারের সুরক্ষার জন্য রিজভি সাহেবকে বাড়ি ফিরে যেতে হলো। কিন্তু সে যাওয়ার আগে শুদ্ধকে অনেক করে বলে গেল, ডাক্তারবাবু, আমার বাচ্চাটাকে দেখে রাখবেন, দোহাই লাগে আপনার। ও অন্য কান্ট্রি থেকে এসেছে, তো তাই তেমন কিছু জানে না এখানকার। আপনি দয়া করে আজ রাতটা জন্য ওর খেয়াল রাখবেন প্লিজ। কিন্তু আমি তো। কথা বলা শেষ করার আগেই ফাইজার বাবা শুদ্ধের হাত ধরে বলল, নিজের বাবার বয়সী একজনকে মানা করো না বাবা। শুদ্ধ আর মানা করতে পারল না। কিন্তু আজ যে শ্রেয়ার বার্থডে, আজ শুদ্ধ বাসায় না গেলে শ্রেয়া সারা রাত কান্নাকাটি করবে। তাও কি করার, সে রায়ের কাছে গিয়ে দাঁড়ালো।
রায়কে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ তাকে ঘুমিয়ে পড়তে বলল। ধন্যবাদ ডাক্তার, কেন? আপুকে ম্যানেজ করে বাসায় পাঠানোর জন্য। ও ইটস ওকে, এমনিতে আপনাকে দেখার জন্য এখানে অনেক মানুষ আছে। আচ্ছা। একটা প্রশ্ন করা ছিল। জি বলুন। একজন ছেলে হিসেবে আই থিঙ্ক আপনার ওয়েট অনেক কম। খাবার ভালো মতো খাওয়ার ট্রাই করবেন, না হলে বড় ধরনের কিছু হতে পারে। আচ্ছা, ট্রাই করব। রায় আর শুদ্ধের কথা শেষ হতেই শুদ্ধের ফোনে কল আসে। শুদ্ধ নাম্বারটা দেখে ঘাবড়ে যায়। সে রায়কে এক্সকিউজ মি বলে করিডোরে গিয়ে কল রিসিভ করে। আর রায় নিজের ফোনটাকে আশেপাশে খুঁজতে থাকে। না, কোথাও নেই। এখন সে কি করবে? কি একটা অবস্থা! সারা রাত কি সে ঘাস কেটে পার করবে? নো ওয়ে। এছাড়াও স্যালান নেওয়ার রায়ের নিজেকে এখন অনেকটাই চাঙ্গা লাগছে। তাই সে সাবধানতার সাথে নিজের হাতে লাগানো ক্যানোলাটা খুলে পাশে থাকা টিস্যুটা দিয়ে নিজের রক্ত পড়া বন্ধ করে করিডোর দিয়ে চোরের মতো হাঁটতে থাকে। হঠাৎই সে শুনতে পায় শুদ্ধ বলছে, মামুনি, সত্যি আজকে একটা এমার্জেন্সিতে আছি। কালকে আমি তোমার টেডি নিয়ে যাব। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। আহারে, আমার জন্য ডাক্তারবাবু বাচ্চাটার কি একটা অবস্থায় পড়তে হচ্ছে। রায়ের এবার গিল্ট ফিল করতে লাগলো। তাই সে নিজের রুমে গিয়ে হাসপাতালের ড্রেসগুলো চেঞ্জ করে নিজের শার্ট আর প্যান্ট পরে নিল। এরপর নিজের পকেট চেক করতে সে 1000 টাকার 7টা নোট খুঁজে পেল। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসতেই দেখল শুদ্ধ রুমে নেই। সে করিডোরে প্রবেশ করতেই শুদ্ধ তাকে দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এলো। এই ছেলে, তুমি কি পাগল? ডাক্তার সাহেব, কি বাইরে যাবেন? কি? আই মিন, আমার ক্ষুধা লেগেছে সেই আকারের, আর আমি এখন ঠিকও আছি, ট্রাস্ট মি। কখনোই না। পাগল হয়েছো নাকি তুমি? যাও কেবিনে গিয়ে রেস্ট নাও। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। তখন একজন নার্স রায়ের শরীর কেমন আছে তা দেখার জন্য রুমের দিকে আসতে লাগলো। রায়ের শ্রবণ শক্তি প্রখর। সে এক ধাক্কায় শুদ্ধকে নিয়ে দরজার পেছনে লুকিয়ে পড়ল। এরপর শুদ্ধের মুখ শক্ত করে চেপে ধরল। শুদ্ধ জানি এমন অবস্থায় সে এই ছেলের সাথে ধরা পড়লে কারোর সামনে সে খবর পুরো হাসপাতালে পারমাণবিক বোমার মতো ছড়িয়ে পড়বে। তাই সেও অনেক চেপে দাঁড়ালো। রুমে কাউকে দেখতে না পেয়ে নার্স ভোরকে গিয়ে অন্যদের ডাকতে লাগলো। আর তখনই রায় শুদ্ধর হাত ধরে করিডোর দিয়ে সন্তর্পণে পালিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। শুদ্ধ বাহিরে আসার পর খেয়াল করলো রায়ের হাত বেশ নরম। ছেলেদের হাত এত নরমও হয়। আর সে দেখতেও বেশ মায়াবী। তাকে আসলে কি বলা উচিত? মায়াবী পুরুষ? না না, এইটা আবার কেমন শব্দ? মেইন গেট কোন দিকে ডাক্তার সাহেব? কি? ও ওইদিকে? শুদ্ধ রায়ের হাত ধরে মেইন গেট পেরিয়ে বাইরে আসলো। ঘড়িটা উঁচু করতে সে দেখলো 10টা বাজে। শহুরে এলাকায় 10টা মানে কিছুই না। সে রায়ের দিকে তাকিয়ে কিছু বলার আগে রায় নিজের বাইকে উঠে বাইক স্টার্ট দিল। পাগল হয়ে গেছো নাকি? মানে? তুমি স্টিল শিখ? নামো বাইক থেকে। শুদ্ধের কথা শুনে রায় সুরসুর করে বাইক থেকে নেমে গেল। এরপর শুদ্ধের গাড়িতে উঠে বসলো। শুদ্ধ বলল, কোথায় যাবে? মার্কেট এরিয়ার আশেপাশের কোনো রেস্তোরাঁয়। শুদ্ধ বুঝতে পারল না এই ছেলে এমন আজব ব্যবহার কেন করছে। বড় লোকের ছেলেরা কি এমনই হয়? ম্যানারলেস। মার্কেট এরিয়ায় গিয়ে পৌঁছাতে শুদ্ধের আধা ঘন্টা লেগে গেল। সে গাড়ি থামাতেই রায় এক লাফে বাইরে বের হয়ে গেল। সাবধানে। আচ্ছা। শুদ্ধ বাহিরে বের হতে হতে রায় আশেপাশে চোখ বুলাতে একটা পুতুলের দোকান দেখতে পেল। ততক্ষণে শুদ্ধ তার পাশে এসে দাঁড়িয়েছে। ওই যে ডাক্তার সাহেব রেস্তোরাঁ বলে ভো দৌড় দিল রায়। রায়কে এমন বেপরোয়া হয়ে দৌড়াতে দেখে শুদ্ধ তার পিছনে পিছনে ছুটতে শুরু করলো। শেষমেশ রায় পুতুলের দোকানে ঢুকে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিল। সে একটার পর একটা দেখেই যাচ্ছে। এই ছেলে, এটা রেস্তোরাঁ না? আমি জানি। আপনার বেবির ফেভারিট কালার কি ডাক্তার সাহেব? মানে? ওই যে বাচ্চাটা আপনার কাছে টেডি চাচ্ছিল। সরি, আমি অ্যাক্সিডেন্টলি শুনে ফেলেছি। আমার জন্য কেউ সাফার করবে এটা হতেই পারে না, তাও একটা বাচ্চা। এটা তো সম্ভবই না। এবার শুদ্ধ বুঝতে পারলো ছেলেটার এত কাণ্ডের কারণ। সে না জেনে শুধু শুধু ছেলেটাকে খারাপ ভেবেছে। এবার শুদ্ধ গোলাপি রঙের মধ্যে একটা টেডি কোলে নিয়ে বার কয়েক দেখতেই রায়
কাউন্টার থেকে বিল পে করে শুদ্ধকে টানতে টানতে বাইরে বেরিয়ে গেল। ডাক্তার সাহেব, এ মা, বিল পে করে বাইরে আসতে হয়। ওয়েট, আমি বিল পে করে আসছি। বিল আমি পে করেছি। কি, কেন? চিল, এটা আমার তরফ থেকে আপনার বাচ্চার জন্য একটা গিফট। শুদ্ধ কিছু বলার আগেই রায় বলতে লাগলো, আপনি এখন বাসায় চলে যান, আমি এখান থেকে গাড়ি নিয়ে হাসপাতালে চলে যাব। গো গো। শুদ্ধ রায়ের দিকে অবাকভাবে তাকিয়ে প্রশ্ন করলো, তোমার নাম কি? রাই, আপনার? শুদ্ধ রহমান। রায় ছেলেদের নাম হয়। বেশ হয়। আচ্ছা বাই, আমি গেলাম। রায় রাস্তা পার হতে গেলেই শুদ্ধ পেছন থেকে ডাক দেয়, যার জন্য গিফট কিনলে তাকে নিজের হাতে গিফট না দিয়ে চলে যাবে? রায় থেমে পেছনে তাকালো। শুদ্ধ হাসলো রায়কে পেছনে তাকাতে দেখে। আমায় নিয়ে বাসায় গেলে আপনার ওয়াইফ কিছু বলবে না? বাসায় চলো, তখনই দেখতে পাবে। রায় আর শুদ্ধ তখন রওনা হয় শুদ্ধের বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তা রায় গাড়ির কাঁচের বাইরে মাথা দিয়ে ঠান্ডা বাতাস অনুভব করছিল। আসলে বাংলাদেশের মানুষগুলো বেশ ভালোই। হঠাৎই রায়ের আরবের কথা মনে পড়ল। কেমন আছে আরাফ? সে কিভাবে পারল রায়কে ছেড়ে এত দূরে চলে যেতে? রায় তো তাকে আজও ভালোবাসে, নিজের চেয়েও বেশি। আর কিছুদিন পর রায় সব কিছুকে আবার সেগুলোর আগের জায়গায় ফিরিয়ে দেবে। এই উদ্দেশ্যেই তো তার বাংলাদেশে আসা। নামবে না রায়? শুদ্ধের কথা শুনে রায় খেয়াল করল গাড়ি থেমে গেছে বহুক্ষণ আগে, কিন্তু সে আরবের স্মৃতিতে ডুবে থাকায় টের পায়নি। অগত্যা সে তার সমান টেডিটাকে কোলে নিয়ে কোনো মতে গাড়ির বাইরে এসে দাঁড়ালো। চলুন। রায়ের এখন একটা 6তলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। উপর থেকে নিচ পর্যন্ত বাড়িটা বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো। ডাক্তার সাহেব নিশ্চয়ই তার মেয়েকে অনেক ভালোবাসেন, তাই তো এত আয়োজন। রায় আর শুদ্ধ সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে জুতা খুলে একটা ফ্ল্যাটে ঢুকলো। রায় দেখলো সাদা জামা পরিহিত একটা বাচ্চা পরী সবার মাঝে বসে আছে। শুদ্ধকে দেখতে সে দৌড়ে আসলো। মামা, আমি জানতাম তুমি আসবে। শ্রদ্ধা কোথায় শ্রেয়া? আম্মু, তোমাকে মামা ডাকছে। তোর মামাকে বল তার বোন ডেকোরেশনের কাজ করছে সেই দুপুর থেকে, সেও যাতে এসে আমাকে সাহায্য করে। সর, আমি মাত্র বাইরে থেকে এসেছি, তুই দুলাভাইকে বল। শালাবাবু, তোমার কি মনে হয় আমাকে তোমার বোন বসিয়ে রেখেছে? আমাকে নিয়ে এসে কাজে নেমেছে। বাঁচাও আমায় শালাবাবু। দুলাভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আমি গেলাম। এতক্ষণে শুদ্ধর পেছন থেকে এবার রায় বেরিয়ে আসতেও শুদ্ধের মা বলল, তুমি কে বাবা? তোমাকে তো আগে দেখিনি। আমার বন্ধু আম্মু। হুম, আমার এই ছেলের বন্ধুও আছে, জানতাম তো। রায় হাসল। এরপর গিয়ে শুদ্ধের মায়ের পাশে বসল। শুদ্ধের মায়ের রায়কে দেখে বলল, তোমার নাম কি বাবা? রায় আন্টি। আচ্ছা রায়, তুমি কোথায় থাকো? আমি এই তো বুসানে ছিলাম এতদিনে, এক্সাম শেষ তাই বাসায় এসেছি। এটা আবার কোথায়? সাউথ কোরিয়াতে। রায়কে দেখে এতক্ষণে শুদ্ধের মেয়ে কাজিনরা ক্রাশ খাওয়া শুরু করে দিয়েছে। স্বামী তো বলেই ফেলল, তোমার নাম কি ভাইয়া? রায়। হায় হায় নাভিয়া, দেখ ছেলেটা আমার কথার জবাব দিয়েছে। রায় ওদের কাণ্ড দেখে হাসলো। এরপর আন্টিকে অন্যদের সাথে কথা বলতে দেখে সে ধীরে ধীরে শ্রেয়ার কাছে গেল। তোমার নাম কি আম্মু? আমার নাম ছেলেয়া। কি? ছেলেয়া। ও, এই নাও তোমার গিফট শেয়ার, টেডি। রায় নিজের সমান বড় টেডিটাকে শ্রেয়ার সামনে রাখতে সে টেডিকে ফেলে রায়কে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। এটা তুমি আমার জন্য এনেছো? ছোট্ট একটা সাদা পরীর জন্য এনেছি। তুমি আমার মামি হবে? শুদ্ধ ফারাবির সাথে এতক্ষণ ফোনে কথা বলছিল। এবার শ্রেয়ার দিকে তাকাতেই সে শ্রেয়াকে এত খুশি হতে দেখে রায়ের দিকে তাকালো। ছেলেটা আসলে আলাদা ধরনের। শ্রেয়া রায়কে জড়িয়ে ধরেই বলল, মামি। শুদ্ধ মামার বউ। ডাক্তার শুদ্ধ তোমার মামা হয়? কেন, তুমি জানো না? এই যে এখন জানলাম, কিন্তু তুমি কিভাবে জানলে আমি মেয়ে? ইস বাবা, তুমি কত কিউট। তোমাকে দেখেই তো আমার মামি মামি ফিল হচ্ছে। রায় শ্রেয়ার বাচ্চামি দেখে হাসলো। এবার শুদ্ধ কল কেটে এগিয়ে আসলো। কি কথা হচ্ছে তোমাদের, আমাকেও বলো।
শুদ্ধের কথা শেষ হতেই ঘড়িতে 12টা বেজে গেল, আর সবাই একসাথে শ্রেয়াকে উইশ করলো। টেবিলে কেক সাজানো হলো কয়েক ধরনের, ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট সহ নানা ফ্লেভারের। কেক দেখে রায়ের সেই আকারে ক্ষুধা পেয়ে গেল। আসলেই তো, সে কখন থেকে না খেয়ে আছে। শ্রেয়ার বার্থডে পার্টি শেষ হতে হতে 2টা বেজে গেল। শ্রেয়া ঘুমিয়ে গেছে অনেক আগে, তাই বাড়ির বড় সদস্যরা গল্প করছিল। 2টা বাজলে সবারই ঘুম পেতে শুরু করে। শুদ্ধের মা তাকে ডেকে বলে, শুদ্ধ, জি আম্মু। রায় তোর রুমেই থাকো, গেস্ট রুমে মানুষ ভর্তি, আর বন্ধু মানুষ গল্প কর, যেহেতু ও এতদিন পর দেশে এসেছে। কিন্তু আচ্ছা ঠিক আছে আম্মু, আজকের জন্যই তো প্রবলেম নেই। শুদ্ধ রায়কে ডেকে সবার মধ্য থেকে তার রুমে নিয়ে গেল। এরপর সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করলো, আর রায় তার রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনেক প্রাইজ আর সার্টিফিকেটে ভরে আছে রুমটা। তার মাঝে শুদ্ধ আরেকটা মেয়ের গ্র্যাজুয়েশনের ছবি খুব যত্ন করে রাখা। এই সেই মেয়ে তাহলে। শুদ্ধ রুম থেকে বের হয়ে রায়কে এবার দেখতে দেখতে বলল, তুমি কি নিয়ে পড়ছিলে বাইরে? ল। ওহ, তাহলে তো ভালোই। কোন ইয়ারে? শেষ ফাইনাল দিয়ে আসলাম, কয়েকদিন পর রেজাল্ট দিবে। ও, এত দ্রুত? 3 বছরের কোর্স ছিল, তাই এত দ্রুত শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ডাক্তার সাহেব, এটা আপনার গার্লফ্রেন্ড? না হব বউ। কেন, তোমার ভালো টালো লেগেছে নাকি? ও কিন্তু আগে থেকে বুকড। রায় শুদ্ধের দিকে তাকালো। লোকটার হাসি বেশ মিষ্টি। রায় এবার বিছানায় না শুয়ে বারান্দায় ইজি চেয়ারে গিয়ে শুয়ে পড়ল। এখানে কেন তুমি? এমনি, আমার ইনসোমিয়ামের প্রবলেম আছে অনেক আগে থেকেই, তাই আমি সবসময় রাতটা খোলা আকাশের নিচে কাটাতে পছন্দ করি। কিন্তু এখানে তো বদ্ধ শিকলের ভেতরে শুয়ে আছি আমি। আচ্ছা, তাহলে থাকো এখানে, মশার কামড় খাও। মশা নেই বাহিরে। শুদ্ধ রায়কে আর কিছু বলল না, কারণ সে তো মধ্যেই জেনে গেছে রায় অনেক জেদি ধরনের। এছাড়াও কাল তার অনেক কাজ বাকি আছে, আর তাই সে গিয়ে বিছানায় গা এলিয়ে দিতে তার চোখ ঘুমে বন্ধ হয়ে গেল। শুদ্ধ ঘুমিয়ে গেছে কনফার্ম করার পর রায় পিঠে হাত দিয়ে তার ইনারটা হালকা করে দিল। ইনার হালকা হওয়ায় অনেকক্ষণ পর রায় ভালো মতো নিঃশ্বাস নিতে পারল। রায় তো এটাই চেয়েছিল, সবাই তাকে ছেলে ভাবুক, এটাই তো ভালো। রায়ের এখনো স্পষ্ট মনে আছে তার হাই স্কুলের একটা ঘটনা। Right? ইয়াপ, এলেক্স। Use this girl. She is your next target. ওকে, আই উইল গেট হার ফর ইউ, এলেক্স। My God. Ti amo, third my love. ওকে ওকে, নাও লেটস গো টু আওয়ার নেক্সট ডেট। Sure. Let's go. সেদিন রাতে মেয়েটাকে বাঁচানোর জন্য ছদ্মবেশিনী রায়কে অ্যালেক্সকে মেরে ফেলতে হয়েছিল। সেদিন রাতে তিয়ানকে টেনে হিঁচড়ে অ্যালেক্স তাদের আড্ডাখানায় নিয়ে যাওয়ার সময় রায়ও তার সাথে ছিল। তিয়ানকে বাঁচাতে রায় তার হাতে থাকা টাইটেনিয়াম রড দিয়ে অ্যালেক্সের মাথায় আঘাত করতেই তার মাথা ফেটে এক ফিনকি রক্ত বেরিয়ে আসে। এরপর অ্যালেক্সের বেশ অনেকটাই রক্তক্ষরণ হয়, যার কারণে সে মারা যায়। তার হাত নিস্তেজ হতেই তিয়ান ছুটে এসে রায়কে জড়িয়ে ধরে। বেঁচে যাওয়ার উদ্দেশ্যে তিয়ান রায়কে সেদিন থ্যাঙ্কস জানিয়ে দৌড়ে নিজের হোস্টেলে ফিরে গিয়েছিল। সেদিন থেকে রোসালাইন থেকে বদলে রায়কে রায় হিসেবে নিজেকে তৈরি করতে হয়েছিল। আর যেই মেয়েটাকে রায় বাঁচিয়েছিল সে রায়ের বেস্ট ফ্রেন্ড তিয়ান। তিয়ান কিছুদিন ধরেই বারবার রোসালাইনকে বলছিল যে তাকে কেউ ফলো করে। আর এরপর রোসালাইন তিয়ানকে ফলো করে দেখলো তাদের কিছু সিনিয়ররা তিয়ানকে ফলো করে। সেদিন রোসা নিজের চুল কেটে টাইট ইনার পরে সম্পূর্ণ ছেলেদের বেশে গিয়ে সিনিয়রদের সাথে ইচ্ছা করে ধাক্কা খেয়েছিল। ওখানের একটা ছেলে গিয়ে থাকায় রায় তার নজর কাড়া রূপ দিয়ে তাকে খুব সহজেই পুটিয়ে ফেলতে সক্ষম হয়। আর সে ছেলে সিনিয়রদের লিডার থাকায় সিনিয়রের বস হিসেবে রায় খুব সহজেই গ্রুপ মেম্বারদের ভিড়ে মিশে থাকতে পারে। আর এটাই তাকে তিয়ানকে বাঁচাতে সাহায্য করে। মানুষ হয়তো কখনো জানতে পারলে রায়কে ভুল বুঝবে, কিন্তু রায়ের হাতে সেদিন এছাড়া আর কোনো উপায়ও ছিল না। ইটালির মতো দেশে হয়তো এগুলো হওয়া সহজ, কিন্তু যার সাথে যা হয় সে তার বাকিটা জীবন একটা ট্রমা নিয়ে বেঁচে থাকে। তার যন্ত্রণা একজন সাধারণ নাগরিক বুঝবে না। এরপর থেকে রায় তার এই রূপেই নিজেকে বেশি সেফ ফিল করত। ধীরে ধীরে রায় তার কানেকশন আর ব্রেইন ইউজ করে
খুব সহজে ইটালির আন্ডারওয়ার্ল্ডের একজন ওয়ান্টেড মাফিয়ায় পরিণত হয়েছিল, কিন্তু সে সবসময় তার গ্রুপের ছেলে মেয়েদের সাহায্য করে ভালো পথে আনার পেছনে অনেক কাজ করেছে। রায়ের আন্ডারে ইটালিতে ওই যে 7টা স্কুল ছিল, এখন তো এর সংখ্যা বেড়ে শতাধিক পৌঁছেছে। কিন্তু এত কিছুর পরও রায় আজ এখানে, কারণ সে যে হেরে যেতে শিখেনি, আর তার বিশ্বস্ত কেউই তাকে হারিয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে যে কখন রায় ঘুমিয়ে পড়েছে তার তা মনে নেই, কিন্তু সকাল 5টায় আজানের শব্দে রায়ের ঘুম ভাঙে। সে আবার ফিরে যায় রায়ের বেশে। ডাক্তার সাহেব এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটাকে দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু লোকটা তো রায় নিজের নয়। তাই রায় নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর এসে ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে রইল। সকাল 6টায় অ্যালার্মের শব্দে শুদ্ধের ঘুম ভাঙতে সে উঠে ফ্রেশ হয়ে নিল। এরপর বারান্দায় রায়ের কাছে গিয়ে দাঁড়ালো। ছেলেটাকে অনেক সুন্দর লাগছে। ঘুমন্ত শিশুদের মতোই ঘুমিয়ে আছে রায়। হঠাৎই কি ভেবে শুদ্ধ রায়ের কপালে নিজের হাত ঠেকিয়ে রায়ের তাপমাত্রা মাপতে গেলে রায় চোখ খুলে শুদ্ধের দিকে তাকিয়ে রইল। না, তাপমাত্রা তো ঠিকই আছে। মনে মনে কথাটা বলে রায়ের দিকে তাকাতে রায়কে জেগে থাকতে দেখে শুদ্ধ ভয়ে লাফিয়ে পিছিয়ে গেল। কি হলো, আপনি এমন ব্যাঙের মতো লাফ দিলেন কেন? এমনি হঠাৎ তোমাকে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাকে হাসপাতালে দিয়ে আসি। এত দ্রুত? তোমার বাবা জানতে পারলে যে তুমি হাসপাতালে ছিলে না সারা রাত, আমার মান সম্মান সব যাবে। আঙ্কেল অনেক করে বলেছে আমাকে তোমার খেয়াল রাখতে, কিন্তু রায় একটা কথা না বললেই নয়, তুমি ছেলে হয়েও অনেক মায়াবী ধরনের। আমি মেয়ে নয়, এই বিষয়ে আপনি এত শিওর কিভাবে শুদ্ধ সাহেব? এমনিতেই। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, শুদ্ধ সাহেব। শুদ্ধ বুঝতে পারল না রায় কি বোঝাতে চাইছে, তাই সে এই বিষয়টা নিয়ে এত ঘাটাঘাটিও করল না। যাই হোক, রায় ফ্রেশ হয়ে এসে নিচে নামতেই সে নাবিহার সাথে ধাক্কা খেল। এত সকালে নাবিহাকে দেখে রায় বলল, এত সকালেই ঘুম ভেঙে গেল তোমার? না ভাইয়া, কলেজ আছে তো তাই উঠতে হলো। আচ্ছা ভাইয়া, একটা জিনিস জিজ্ঞেস করলে বলবেন? শিওর, বলো। আপনার ফেসবুক আইডি বা সোশ্যাল কোনো অ্যাকাউন্টের নাম জানতে পারি? জানতে পারবে না কেন? রাই রোসালাইন ফেসবুক আইডির নাম। নাবিহা তার হাতে থাকা ফোনটা ঘেটে অনেক কষ্টে একটা আইডি খুঁজে পেল, কিন্তু আইডির ভেতরে প্রবেশ করতে সে 440 ভোল্টের কারেন্টের ঝটকা খেল। ততক্ষণে রায় আর শুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছে। রায় একটি ইটালিয়ান কোম্পানির চেয়ারম্যান, সিইও অ্যান্ড মেইন শেয়ার হোল্ডার। গুগল থেকে নাবিহা সহজেই জানতে পারল কোম্পানিটা র্যাঙ্কের দিক থেকে ইটালিতে টপ 10 কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট। তার মানে রায় মাল্টিবিলিয়নিয়ার, আর সে এমন সাধারণ বেশে শুদ্ধের সাথে ঘুরছে। শুদ্ধ ভাইয়ার বন্ধুর কাহিনী দেখার পর থেকে নাবিহা বারবার ফিট খাচ্ছে, আর বাড়ির সবাই ওর মাথায় পানি দিচ্ছে। এদিকে শুদ্ধ রায়কে ভালো মতো হাসপাতালে পৌঁছে দিয়ে নিজের রুমে যেতে নিলেই রায় শুদ্ধের হাত ধরে তাকে দাঁড়াতে বলে। শুদ্ধ রায়কে কি হয়েছে জিজ্ঞেস করতেই রায় বলে ওঠে, শুদ্ধ সাহেব, আপনার নাম্বারটা দেওয়া যাবে? শুদ্ধ কিছুক্ষণ ভেবে শুধুই রায়কে নিজের নাম্বারটা একটা কাগজে লিখে দেয়। এরপর সে চলে যায়। রায় ভাবতে থাকে শুদ্ধকে সে কিভাবে সব সত্যি কথা বলবে। 1 ঘন্টা পর রায়কে তার বাবা মা এসে বাসায় নিয়ে যায়। রায় শুদ্ধকে শেষ বিদায় জানাতে চাইলেও শুদ্ধ কোথায় আছে তা না জানায় তার এভাবে চলে যেতে হয়। সেদিন ক্লাস শেষে শুদ্ধ নিজের চেম্বারে যাওয়ার সময় ডিউটিরত ডাক্তার তাকে ডেকে বলে, শুদ্ধ। জি সায়নী আপু। জানিস তুই যে মেয়েটাকে কালকে কোলে তুলে ইমার্জেন্সিতে নিয়ে এসেছিলি না, আজ শুনলাম নার্সরা বলাবলি করছিল সে নাকি রাতের বেলায় তার রুমে ছিল না। কি? আমি যা শুনেছি তাই বললাম। ওয়েট, রাই মেয়ে? ওর নাম রাই। ও মেয়ে। ওর জামা পাল্টানোর সময় আমিও আমার নার্সদের নিয়ে ওখানেই ছিলাম, তখনই দেখি ও মেয়ে। এমনিতে দেখলে তো ছেলেই মনে হয়। শুদ্ধ আর কিছু না বলেই সায়নীকে বিদায় জানিয়ে নিজের চেম্বারে গিয়ে মাথায় হাত দিয়ে বসে রইল। হঠাৎ তার কিছু মনে পড়তে সে পকেট থেকে ফোন বের করে দেখে বাড়ি থেকে অনেকগুলো কল এসেছে, কিন্তু তার ফোন সাইলেন্স মুডে থাকায় সে বুঝতে পারেনি। শুদ্ধ নিজের বোনকে ফোন দিতে শ্রদ্ধা ফোন তুলে বলল, এই শুদ্ধ,
কোথায় তুই? আমরা নাবিহাকে নিয়ে তোর হাসপাতালে আসছি। কেন, কি হয়েছে নাবুর? জানি না, ও নাকি তোকে কিছু বলবে। ও নাকি ভূত দেখেছে, এটা বলেই বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। কোথায় তোমরা এখন? এসে পড়েছে আর কিছুক্ষণ মাত্র। আচ্ছা, এসে কল দিবনি। শুদ্ধ কল কেটে দিতেই তার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো। আমি মেয়ে নয়, এই বিষয়ে আপনি এত শিওর কিভাবে শুদ্ধ সাহেব? কিছুক্ষণ হলো নাবিহাকে নিয়ে শুদ্ধের হাসপাতালে পৌঁছেছে তার পরিবারের সবাই। নাবিহার জ্ঞান ফেরা মাত্রই সে তার সামনে শুদ্ধকে দেখে সে বলতে শুরু করলো, শুদ্ধ ভাইয়া, রাই রাই ও মেয়ে। আর কিছু বলার আগেই নাবিহা জ্ঞান হারালো, কিন্তু তার ফোনটা সে শুদ্ধর হাতে ধরিয়ে দিল। শুদ্ধ নাবিহার ফোনটা হাতে নিয়ে ওকে ইমার্জেন্সিতে পাঠিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো। এরপর কী ভেবে শুদ্ধ নাবিহার ফোন ওপেন করতেই ওর সামনে রায়ের অ্যাকাউন্ট এসে পড়ল। রায় রোশালাইন, আর কোম্পানির চেয়ারম্যান, সিইও অ্যান্ড মেইন শেয়ার হোল্ডার। একটু নিচে স্ক্রল করতেই সে দেখলো রায়ের বেশ কিছু ছবি আছে, কিন্তু সবগুলোতেই রায়কে ছেলেদের মতো লাগছে। শুধু একটা ছবিতে রায়কে একটা ছেলের হাত ধরে হাসতে দেখা যাচ্ছে। পোস্টটা বেশ কয়েক মাস আগের, কিন্তু ছবিটা দেখে বোঝা যাচ্ছে রায় ছেলেটার সাথে অনেক হ্যাপি। ছেলেটার আইডি খুঁজতেই শুদ্ধের বেশি কষ্ট করতে হলো না। সে খুব সহজে আরা ভাইমান নামের একটা আইডি খুঁজে পেল, আর ওখানে প্রবেশ করতে শুদ্ধের অন্তরাত্মা শুকিয়ে গেল। নাতাশা এই ছেলের সাথে? নাতাশা শুদ্ধের হবু বউ। শুদ্ধের অনেক করে বলার পরও তার মানে এই ছেলের জন্যই এখন বিয়ে করতে রাজি হয়নি নাতাশা। আর এসব জেনেও রায় কাল রাতে তাকে কিছুই বলল না। রায় চাচ্ছেটা কি? এদিকে রায় বাসায় পৌঁছে ফায়জার রুম থেকে নিজের ফোন উদ্ধার করল। ফোনের গ্যালারি ওপেন করতে রায় চিৎকার করে উঠল, ইউ পাচ্ছ ফাইজা, এগুলো কি? ফায়জা রায়ের চিৎকার শুনে ধরা পড়ে যাওয়া চোরের মতো বলল, সরি রাই, আসলে আমি সব সময় কারো ফোন হাতের কাছে পেলেই তার ফোনে আমার ছবি তুলি, এরপর ডিলিটও করে দেই। কিন্তু তুমি তো আমার টুইন, তাই ডিলিট করে নিই। রায় ফায়জাকে কিছু বলল না। সে শুদ্ধের দেওয়া নাম্বারটায় কল দিল। অপরিচিত নাম্বার থেকে কল আসায় শুদ্ধ রায় ভেবেই কলটা রিসিভ করলো। সরি, আমি বিদায় না জানিয়ে চলে এসেছি আসলে। রায়, দেখা করতে পারবে? আজই আমাদের দেখা হলো শুদ্ধ সাহেব। খুব আর্জেন্ট। নাতাশার ব্যাপার নিয়ে? তুমি সব জানতে রায়। বিয়ে করবেন? কি? কাকে? আমাকে। কি? আপনি চিন্তা করুন ডাক্তার সাহেব, সাহিবাকে বিয়ে করবেন নাকি আমাকে? কন্ট্যাক্ট ম্যারেজ হবে, চিল। আমি আপনাকে কিছু ছবি দিচ্ছি, মন পরিবর্তন হলে আমাকে জানাবেন। কথাটা শেষ করেই রায় কল কেটে দিল। শুদ্ধ বুঝতে পারছে না তার কি করা উচিত। ঠিক তখনই টুংটাং শব্দ করে কিছু মেসেজ আসলো শুদ্ধর হোয়াটসঅ্যাপে। ছবিগুলোতেই নাতাশা আর আরাভ ইন্টিমেট হয়ে আছে। শুদ্ধ কাঁদতে চেয়েও পারল না। তার আজ নিজেকেই অনুভূতি শূন্য লাগছে। 7 বছরের সম্পর্কের প্রতিদান এভাবে দেবে নাতাশা, এটা শুদ্ধ আশাই করেনি। শুদ্ধ বুঝতে পারে না এত কিছু দেখেও রায় কিভাবে সহ্য করেছে সব। খেয়ে জানে। শুদ্ধের মাথা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তার মাথা রিফ্রেশমেন্টের জন্য এখন তার কফি খাওয়া দরকার। কফির কথাই ভাবতে ভাবতে শুদ্ধ উভ্রান্তের মতো ক্যাফেটেরিয়ার দিকে হাঁটতে শুরু করলো। ক্যাফেটেরিয়ায় বসে শুদ্ধ নাতাশা আর তার পুরনো ছবিগুলো দেখছিল। না শুদ্ধ রহমান, আর যাই করিস না কেন প্রমাণ ছাড়া নাশাটাকে ভুল বুঝিস না। অগত্যা মনের শান্তি রক্ষার জন্য শুদ্ধ নাতাশাকে ইনস্টাগ্রামে কল দিয়ে ওয়েট করতে লাগলো। 2 বার কল কেটে যাওয়ার পর নাতাশা কল ব্যাক করলো। কি হয়েছে শুদ্ধ? কিছু না। নাতাশা, কেমন আছো? ভালোই, তুমি? আমিও ভালো। তোমার পড়া শেষ হচ্ছে কবে? ঠিক নেই, শেষ হলেই আমি এইখানে পার্মানেন্টলি থেকে যেতে পারি। কি? আচ্ছা, একবার ভিডিও কল দিতে পারবো নাতাশা? এখন? প্লিজ। শুদ্ধকে না করতে পারল না নাতাশা। ভিডিও কলে নাতাশাকে সেম জামা পরা দেখে শুদ্ধের বুঝতে দেরি হলো না যে নাতাশা তাকে চিট করেছে। হঠাৎই শুদ্ধ নাতাশার পাশ থেকে একটা পুরুষের গলার আওয়াজ শুনল। লোকটা আসলে কি বলল তা শুদ্ধ বুঝতে পারল না। শুদ্ধ কল কেটে দিল। এতটুকু বুঝলো যে নাতাশা বদলে গেছে। এই নাতাশা আর আগের নাতাশার মধ্যে এখন আকাশ পাতাল পার্থক্য। ইচ্ছা না থাকা সত্ত্বেও একজন এক্সপার্টের কাছে গিয়ে শুদ্ধ আরাব আর
নাতাশার ছবিগুলো দেখাতে সে এক দেখায় বলে দিল যে ছবিগুলো রিয়েল, কোনো ধরনের এডিট করা হয়নি। এটা শোনার পর শুদ্ধের ইচ্ছে করছিল যে সে কেন এখনও তার বাড়ির 6 তলা থেকে লাফ দেয়নি। 4 দিন কেটে গেল। শুদ্ধ এখন অনেকটাই স্বাভাবিক। আসলেই কি সে স্বাভাবিক? তার যে ভেতর দিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। এদিকে রায়ের হাতেও একদম সময় নেই, আর মাত্র 2 দিন। এরপরই তাকে ইটালিতে তার কোম্পানির শেয়ার হোল্ডারদের মিটিংয়ে যেতে হবে। অনেক কাজ বাকি আছে, ওগুলোও শেষ করতে হবে। 4 দিনের মাথায় ফায়েজা দেখল প্রফেসর শুদ্ধ কেমন যেন ছন্নছাড়া হয়ে ঘুরছে, কিন্তু ক্লাস থাকায় ফায়েজাকে দ্রুত চলে যেতে হলো। সে প্রফেসর কেমন আছে তা জিজ্ঞেস করার সময়ও পেল না। রাতে ফায়েজা রায় রুমের দরজায় টোকা দিল। রায় তখন তার সেক্রেটারি বসুর সাথে মিটিংয়ের ব্যাপারে কথা বলছিল। রাই, এমার্জেন্সি। আসো। বসু সাহেবের কল কেটে দিয়ে ফায়েজাকে রায় কাছে বসালো। কি হয়েছে ফাইজা? কিছু না, এমনি ভালো লাগছিল না একা থাকতে, তাই চলে এলাম। আচ্ছা। রাই, তোমার প্রফেসর শুদ্ধকে মনে আছে, যার গাড়িতে তুমি স্কেচ ফেলেছিলে? কেন, কি হয়েছে ওনার? ওনাকে আজকাল কেমন যেন ছন্নছাড়া লাগে। প্রফেসর অনেক উৎফুল্ল ধরনের ছিলেন। হঠাৎ তাকে এভাবে দেখে আমার কেন যেন খারাপ লাগছে। দেখো ফাইজা, সবার মন সবসময় তো একরকম থাকবে না, তাই না? মানুষ পরিবর্তনশীল। তাও ঠিক। ফাইজা, একটা কথা জিজ্ঞাসা করতাম তোমাকে। বলো। তুমি কি শায়ানকে পছন্দ করো? শায়ান ভাইয়া? অনেক। আমার কেন যেন মনে হয় ছেলেটা এতটা ভালো না যতটা তুমি মনে করো, বুঝলে? আর সাবধানে থাকার ট্রাই করো। এমন করে বলছো কেন রাই? মনে হচ্ছে তুমি কোথাও চলে যাবে। আমার ইটালিতে ব্যাক করতে হবে। কি? কেন? আমার কোম্পানিতে অনেক ডিল আসছে, ওগুলোকে আমার সেক্রেটারি এতদিন সামলানোর চেষ্টা করেছে। আর কত? এভাবে চলতে থাকলে কোম্পানি তো পানিতে ডুবে যাবে, তাই আমাকে ওখানে যেতেই হবে। ফাইজা। ফায়েজা মুখ দিয়ে কিছু বলল না, কিন্তু তার অনেক মন খারাপ হয়ে গেল, কারণ আজ তাকে সায়ন কল দিয়ে বলেছিল তাদের বিয়েটা এই মাসের মধ্যে সেরে ফেলার জন্য। আর যেখানে ফায়েজা বিয়ে করবে সেখানে রায় থাকবে না, এটাও কি সম্ভব? অনেক রাতে রায়ের ফোনে কল আসলো। ঘুম চোখে নাম্বার না দেখে রিসিভ করলো রায়। রায়, চলো বিয়ে করে নেই। শুদ্ধ, আপনি কি কিছু খেয়েছেন? তুমি কিভাবে বুঝলে? এমনিতেই। রায় বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। আপনি কোথায়? হাসপাতালের ছাদে। সিরিয়াসলি? রায় যা পড়া ছিল তার সাথে পায়ে স্যান্ডেল পরিয়ে তার বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এত রাতে গ্যারেজ থেকে গাড়ি বের হওয়ার শব্দে ফায়েজার ঘুম ভেঙে গেল। রায়কে এভাবে বেরিয়ে যেতে দেখে ফায়েজা ভয় পেয়ে ভাবল রায় তাদের না জানিয়ে চলে যাচ্ছে। তাই সে দৌড়ে নিজের বাবা মায়ের রুমের দরজায় ধাক্কাতে লাগলো। আম্মু, আপু, দরজা খোলো, রায় চলে গেছে। রিজভি চৌধুরী ঘুমের ঘড়ি শুনতে পেলেন রায় চলে গেছে আব্বু। সে লাফিয়ে কার থেকে নেমে দরজা খুলে দিলেন। বাইরে ফায়েজাকে কাঁদতে দেখে তিনি তাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে ফাইজা? ফায়েজা কেঁদেই যাচ্ছে। আব্বু, রায় আবারও চলে গেছে, ও আর আসবে না। ততক্ষণই মিসেস চৌধুরীও উঠে এসেছে। চৌধুরী বাড়ির মেয়ের থেকে শুরু করে সবাই জেগে আছে এই ঘটনায়। সবার মুখে চিন্তিত ভাব। রায়ের মা রায়ের রুম থেকে পাসপোর্ট সহ 2টা ছোট গুলি ভর্তি গান বের করলেন। রিজভি, এদিকে এসো। রিজভি সাহেব নিজের মেয়ের গানগুলোতে হাত দিয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার রাই, তুই আমাকে না বলে কেন গেলি? আরে রাই কোথাও যায়নি। মানে? এই যে ওর পাসপোর্ট এখানে, ওর ফ্লাইট পরশুদিন। পরশুদিন? এবার সবাই ফায়েজার দিকে তাকালো। ফায়েজা নিশ্চয়ই কিছু জানে, না হলে সে এত রাতে সব বলতে যাবে কেন? ফায়েজা ভয়ে কাছুমাচু হয়ে আছে। ফাইজা মামনি, এ কি হয়েছে? আমাকে খুলে বলো। আসলে আব্বু, রায়ের নিজস্ব কোম্পানি আছে ইটালিতে, ওটার কিছু জিনিস দেখার জন্যই ও আবার ওখানে যাবে। কোম্পানি? রায়ের নিজের কোম্পানি আছে? ও আজ আমাকে বলেছে। মিসেস চৌধুরী বলে উঠলেন, থামবে তোমরা? রায় অনেক শক্ত ধরনের মেয়ে,
ও নিজেকে সামলে নেবে। তোমরা অযথাই চিন্তা করো না। চিন্তা করব না, ও আমার মেয়ে। ফাইজা সেই কখন থেকে রায়কে কল দিয়ে যাচ্ছে, কিন্তু রায়ের ফোনেই বন্ধ দেখাচ্ছে। এদিকে রায় শুদ্ধকে কোনো মতে হাসপাতালের ছাদ থেকে নামিয়ে তার বাসার দিকে নিয়ে আসছে। রায়ের মোবাইল যে বন্ধ হয়ে গেছে সেদিকে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। শুদ্ধকে নিয়ে সে বাড়ির ফটক পেরিয়ে শাঁ শাঁ করে ঢুকতে সবাই দৌড়ে সদর দরজার সামনে এসে পড়ল। শব্দ শুনে রায় গাড়ি থেকে বের হয়ে শুদ্ধকে টেনে বের করার জন্য বলল, উঠুন শুদ্ধ। কে শুনে কার কথা? শুদ্ধ উঠে বসে বাড়ির সবার সামনে রায়ের গায়ে বমি করে দিল, দিয়ে গাড়িতেই আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। রায়ের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসলো, আই উইল কিল ইউ শুদ্ধ। রায়ের বাবা কাছে এসে কি হয়েছে দেখতে গিয়ে সব দেখে বুঝতে পারলেন না এখনে কি হচ্ছে। গার্ডস, ওনাকে নিয়ে আমার রুমে দিয়ে আসুন। সিরিয়াসলি, এখন আবার আমাকে গোসলে যেতে হবে। বাড়ির সবাই এসব রায়কে এলিয়েনের মতো দেখছে। তোমরা এক্সপ্লেনেশন শুনতে চাও? তাহলে একটু অপেক্ষা করো, আমি শাওয়ার নিয়ে আসি প্লিজ। শুদ্ধকে রায় রুমে রেখে এসে সবাই একত্র হয়ে রায়ের ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। রায় বের হতেই ফাইজা ওকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আমি ভেবেছিলাম তুমি চলে গেছো রাই। আমি চাইনি বাবা, চলো আমার সাথে। রায়ের বাবা অন্যদের রুমে পাঠিয়ে পরিবারের সবাইকে নিয়ে সোফায় বসলেন। ছেলেটা কে রাই? প্রফেসর শুদ্ধ। সেটা আমিও জানি। তোমার কি হয়? আমি ওনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। কথাটা বলেই রায় মাথা নিচু করে রইল। তোমার বিয়ের জন্য আমার কাছে প্রস্তাব এসেছে রাই। সবাই এবার অদ্ভুত দৃষ্টিতে রায়ের বাবার দিকে তাকালো। কোথা থেকে? শায়নের বাবা আফজাল খান চাচ্ছিল তোমাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে। কথাটা শুনে ফাইজার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। কি বাবা, আফজাল আঙ্কেল কি বলেছে? ফাইজা, বড়রা কথা বলছে, তুমি চুপ করো। না, আমাকেও বলো, আমিও শুনতে চাই। আমাকে রেখে রায়কে কেন? আমি সুন্দর না তাই? রায় তার বাবার দিকে তাকিয়ে বলল, আমি পরশু চলে যাচ্ছি। কালকে শুদ্ধের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। ফাইজা শায়নকে পছন্দ করে, ওকে ওর সাথে থাকতে দাও। আর শুদ্ধকে কালামে বিয়ে না করতে পারলে আমি আর কখনো বাংলাদেশে আসবো না। কথাটা বলেই রায় গেস্ট রুমে গিয়ে দরজা আটকে দিল। সকালে শুদ্ধের ঘুম ভাঙার পর সে নিজে বুঝতে পারল না সে কোথায় আছে। রায় তখনই দরজা খুলে বলল, ফ্রেশ হয়ে নিন, আজকে আমাদের বিয়ে। কি? আপনি একবারই শুনেছেন। আমি কাল আপনাকে নিয়ে ইটালিতে যাচ্ছি। হাসপাতাল থেকে কিছুদিনের ছুটি নিয়ে নিন। শুদ্ধ বিছানা থেকে উঠতে উঠতে বলল, কালকে রাতের জন্য এক্সট্রিমলি সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রায় শুধু বলল, আমি আপনার কাছে ভালোবাসা চাইনি শুদ্ধ সাহেব। আমি কালকের জন্য আপনাকে গিফট হিসাবে নিয়ে যাচ্ছি আপনার নাতাশার কাছে। নাতাশার নাম শুনে শুদ্ধের মাথা গরম হয়ে গেল। সে দেয়ালে রায়কে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শুদ্ধের আকস্মিক ধাক্কার জন্য রায় প্রস্তুত ছিল না, তাই দেয়ালে থাকা খাঁচকাটা টাইলসে মাথা লেগে তার মাথার পেছনটা বাজেভাবে কেটে গেল। রায় কোনো মতে মাথাটাকে টাইলগুলোকে ছাড়িয়ে অজ্ঞান হয়ে গেল। রক্তে ভরে গেল রায়ের রুম। সে রক্ত গড়িয়ে সিঁড়ির কিনার ঘেঁষে নিচতলার সাদা সোফায় পড়তে সাদা সোফা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করল। ফাইজা ক্লাসের জন্য নিচে নেমে এই দৃশ্য দেখে দৌড়ে উপরে গেল। এরপর রক্তের সন্ধান করতে করতে গিয়ে সে রায়কে এভাবে পড়ে থাকতে দেখে গগন বিদারী চিৎকার দিল। রাই। রায় আজ শব্দহীন হয়ে পড়ে আছে। রায়ের বাবা কোনো মতে ধরাধরি করে রায়কে পার্শ্ববর্তী একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেল। ওখান থেকে রায়কে রিজেক্ট করা হলো। ওর অনেক রক্ত লস হয়েছে, আর ওর ব্লাড গ্রুপের সাথে ব্লাড ব্যাংকের কারো রক্তের গ্রুপ মিলছে না। ফাইজা রায়ের সেম ব্লাড গ্রুপ হওয়ার পরও ডাক্তাররা রিস্ক দেখে কেস নিতে চাইল না, কারণ একটু এফোর্ড হলে তাদের হাসপাতালের নাম খারাপ হবে। রায়ের বাবা অনেক টাকা দিতে চাইলেও কেউই রাজি হলো না। এরপর ফাইজা রায়কে নিয়ে ওদের হাসপাতালে আসলো আর প্রফেসর শুদ্ধকে খুঁজতে লাগলো। না, প্রফেসর শুদ্ধ কোথাও নেই। কোনো মতে ডাক্তার শায়নের থেকে সে শুদ্ধের নাম্বার নিয়ে প্রফেসরকে কল দিল। হ্যালো রায়, আমি আবারও বলছি, আমি বিয়েতে রাজি না। প্রফেসর, রায়ের অবস্থা অনেক বাজে, একটু হাসপাতালে আসবেন। ওর এমার্জেন্সি সার্জারি দরকার। কেউ রাজি হচ্ছে না।
আপনি যদি একটু সুপারিশ করতেন। সার্জারি রাইয়ের? ওর মাথায় টাইলসের খাঁজ কাটা টুকরো ঢুকে গেছে, অনেক বাজেভাবে কেটে গেছে, আর বেশিক্ষণ রক্তক্ষরণ হলে। ফাইজা কথা শেষ করতে পারল না হিচকির জন্য। টাইলস শব্দটা শুনে শুদ্ধের অন্তরাত্মা কেঁপে উঠল। কোথাও রাগের জন্য রায়কে না খোয়াতে হয় ওর পরিবারের। রায়ের বাবা তার পরিচিত সব ডাক্তারদের কন্ট্যাক্ট করলেন, সবারই আসতে 2-3 ঘন্টা লাগবে। এত সময় তো নিয়ে আজ তার হাতে। শুদ্ধ বাড়ি থেকে ঝড়ের গতিতে বেরিয়ে গেছে রায়ের খবর শোনার পর। সে একজন হার্ট সার্জন, তাই সে তার সাথে থাকা সব সার্জন ফ্রেন্ডদের রিকোয়েস্ট করলো যেন যত দ্রুত সম্ভব রায়ের অপারেশন করা হয়। তারাও যেন সাহায্য করে যথাসম্ভব। শুদ্ধ হেল্প চাওয়ার মানুষ না, কিন্তু যখন ব্যাপারটা রায়ের হয় তখন সে রিস্ক নিতে চায় না। ফায়দার শরীর থেকে নেওয়া রক্ত দিয়ে রায়ের অপারেশন শুরু হয়ে গেছে। থিয়েটারে সবার মুভমেন্ট অবজারভেশন করছে শুদ্ধ, আবার এক দৃষ্টিতেই রায়ের দিকে তাকিয়েও আছে। এই মানুষটাকে সে কিভাবে পারলো আঘাত করতে? আচ্ছা, শুদ্ধ কি রায়ের মায়ায় জড়িয়ে পড়েছে? না না, এটা কিভাবে সম্ভব? তাদের তো কিছুদিনের পরিচয়। 2 ঘন্টা পর রায়ের অপারেশন থিয়েটারের উপরে লাইট বন্ধ হয়ে গেল। সবার মুখে হাসি। রায়ের মেমোরি সেলগুলোই শুধু আঘাতপ্রাপ্ত হয়েছে। আশা করা যায় টাইমের সাথে ওগুলো রেস্ট আর অফ ওষুধ নিলেই ঠিক হয়ে যাবে। রায়ের পাশে কাউকে যেতে না করা হয়েছে, কিন্তু শুদ্ধই রায়ের রুমে তার হাত ধরে বসে আছে। রায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। তাও যে সে বেঁচে আছে এটাই অনেক। 3 দিনের দিন রায় চোখ খুলে তাকালো। রায়ের সামনে তার বাবা মা আর ফাইজা দাঁড়িয়ে আছে, কিন্তু সে যে আছে আরেক জোড়া চোখের খোঁজে। তুই ঠিক আছিস রাই? রায় কথা বলতে পারছিল না, তাও সে ফিসফিসিয়ে বলল, আমার ফোনটা, আমার মিটিং। ফাইজা এবার রায়কে আশ্বস্ত করলো যে সে সব সামলে নিয়েছে। ফাইজার কথার অর্থ রায় বুঝতে পারল না। সেদিন অ্যাক্সিডেন্টের পর থেকে অনেক সময় ধরে রায়ের ফোন বারবার বেজেই যাচ্ছিল। তাই বিরক্ত হয়ে ফাইজা কল রিসিভ করার পর দেখল একজন বয়োবৃদ্ধ লোক তার দিকে তাকিয়ে বলছে, রাই অপারেশন থিয়েটারে। কথাটা শুনেই লোকটা ফাইজার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। এরপর সে বলল যে সে আসছে, আর 9 ঘন্টা পর লোকটা এসেও পড়েছিল। এতক্ষণে বসু সাহেব রায় রুমের ভেতরে চলে আসলো, কিন্তু তার সাথে আরেকজন আছে, আর সে হলো আরাফ। আরাফ রায়কে দেখে তাকে জড়িয়ে ধরে মেকি কান্না শুরু করে দিল। তখনই রায়ের জ্ঞান ফিরেছে শুনে শুদ্ধ দৌড়ে তার কেবিনে প্রবেশ করলো। এই দৃশ্য দেখে সে বুঝতে পারল না তার কি করা উচিত। শুদ্ধ দ্রুত গিয়ে আরাফকে ধাক্কা দিয়ে রায়ের কাছ থেকে সরিয়ে দিল। গেট আপ ফ্রম মাই ওয়াইফ, ইউ চিটার। আরাফ সন্দেহের দৃষ্টিতে রায়ের দিকে তাকাতে সে মাথা নেড়ে পড়ল। ইগনোর হিম আরাফ। কথাটা শুনে শুদ্ধ রায়ের দিকে একবার তাকিয়ে রায়ের জন্য আনা খাবারের বক্সটা তার পাশে থাকা টেবিলে রেখে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। এরপর সবাই আবারও রায়ের সাথে কথা বলে মনোযোগ দিল। 7 দিন রেস্ট করার পর আজ রায় চলে যাবে। এই 7 দিনে রায় শুদ্ধকে বহুবার দেখেছে, কিন্তু প্রতিবারই সে তাকে অপমান অপদস্থ করে বিদায় করে দিয়েছে, কারণ সে চায়নি আরাফ শুদ্ধের ক্ষতি করুক। এখন রায়ের নিজের শরীরে ঠিক নেই। এখন শুদ্ধের কিছু হলে রায় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতেই পারবে, আটকাতে নয়। রায়ের এই ব্যবহারে শুদ্ধ যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট রায় পেয়েছে। আজ রায়ের চলে যেতে হবে ইতালিতে। ওখানে তার অনেক কাজ বাকি আছে। যাওয়ার আগে সে সবার দৃষ্টিগোচর থেকে আড়াল হয়ে প্রায় হন্তদন্ত হয়ে শুদ্ধের চেম্বার খুঁজতে লাগলো। শুদ্ধ তখন তার চেম্বারে থাকা জানালার কাছে দাঁড়িয়ে রায়ের কথাই ভাবছিল। আচমকা কেউ আসায় সে ঘুরে দাঁড়াতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। রায় তার চেম্বারে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করছে। রায়? শুদ্ধের কথা শেষ হওয়ার আগে রায় তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতদিনে রায় বুঝতে পারল সে শুদ্ধের কাঁধের সমান। শুদ্ধের ছোট ছোট চোখগুলো বেশ সুন্দর আর নজর কাড়া। জানালা দিয়ে আসা রোদে শুদ্ধের ফর্সা গালগুলো টমেটোর মতো লাল হয়ে আছে। রায় তার দিকেই তাকিয়ে আছে। শুদ্ধ এতক্ষণ ভয় পেলেও সে এবার নিজের ভয় কাটিয়ে রায়কে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর সে রায়কে ছেড়েও দিল। রায়ও শুদ্ধকে ছেড়ে দূরে এসে দাঁড়ালো। রায়, লেটস গেট ম্যারিড।
আমার রিভেন্সের জন্য এটার অনেক দরকার শুদ্ধ। শুদ্ধ চুপ করে দাঁড়িয়ে আছে রায়ের সামনে। তার মানে কি রায় তাকে ভালোবাসে না? এসব সে শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য করেছে? তাও শুদ্ধও রাজি হলো। রিভেঞ্জের এক্সকিউজ দিয়েও যদি সে রায়ের সাথে থাকতে পারে, তাই তার জন্য অনেক। আরাফকে আর বসু সাহেবকে এয়ারপোর্টের কাজগুলো সামলানোর দায়িত্ব দিয়ে রায় শুদ্ধকে নিয়ে সোজা কোর্টে চলে গেল। ওখানে তাদের বিয়ে রেজিস্ট্রেশনের কাজ শেষ করে রায় আর শুদ্ধ কোর্টের বাইরে এসে দাঁড়ালো। দুপুর 2টা বাজে। আশেপাশে কিছুটা দূরেই কিছু আইসক্রিমের স্টল দেখা যাচ্ছে।